your daily dose of happiness. কলকাতার ৪৯তম আন্তর্জাতিক বইমেলা বাঙালির সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যকে আরও গর্বের সঙ্গে তুলে ধরেছে। সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বইমেলা ছিল বই, পাঠক ও চিন্তার এক বিশাল মিলন ক্ষেত্র। দেশ বিদেশের অসংখ্য প্রকাশক, লেখক ও পাঠকের উপস্থিতিতে মেলার প্রতিটি দিন ছিল উৎসব মুখর। এই বইমেলায় বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরাজি ও অন্যান্য ভারতীয় এবং বিদেশি ভাষার বই পাঠকদের আকর্ষণ করেছে। উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা গ্রন্থ, কৃষি ও প্রাণী সম্পদ অনুসারী বই, এছাড়াও শিশু সাহিত্য থেকে শুরু করে সমসাময়িক নানা বিষয়ের বই মেলা স্টলগুলিতে সমৃদ্ধভাবে সাজানো ছিল। নতুন বই প্রকাশ, লেখক, পাঠক, সাক্ষাৎ এবং সাহিত্য আলোচনা সভা মেলার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। ৪৯তম আন্তর্জাতিক বইমেলার অন্যতম আকর্ষণ ছিল থিম, দেশের প্যাভিলিয়ন। সেখানে সেই দেশের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস সুন্দরভাবে উপস্থাপিত হয়, যা পাঠকদের আন্তর্জাতিক সাহিত্য সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, গান ও আলোচনা সভা মেলার পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। শিশুদের জন্য আলাদা কর্নার, রঙিন বই ও গল্পের আসর ছোটদের মনে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করেছে। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে ডিজিটাল যুগেও বইয়ের আবেদন অটুট রয়েছে। উন্নত যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তার কারণে সাধারণ মানুষ সহজেই মেলায় অংশ নিতে পেরেছেন। সব মিলিয়ে কলকাতার ৪৯তম আন্তর্জাতিক বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং এক বৃহৎ সাংস্কৃতিক উৎসব, যা পাঠাভ্যাসকে নতুন করে উজ্জীবিত করেছে এবং বাঙালির সাহিত্য প্রেমের ঐতিহ্যকে আরও একবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। আজকের তাই রেডিও কলকাতার চাষবাসের আলোচিত বিষয় হল ২৬ বইমেলায় কৃষি ও প্রাণী সম্পদ অনুসারী বই। এ বিষয়ে সরাসরি মেলা থেকে রেকর্ড করে তুলে আনা অংশ আজকে শোনানো হবে। এখানে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থকুমার দত্ত, ডক্টর শান্তনু বেরা, বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, ডক্টর সর্বস্বরূপ ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সোনারপুর, ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সোনারপুর, ডক্টর সাইফুর রহমান, প্রাণী চিকিৎসা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর শহীদুল ইসলাম মৈশান, প্রাণী চিকিৎসক, ব্রাহ্ম প্রাণী চিকিৎসা কেন্দ্র, সন্দেশখালী ১ নম্বর ব্লক, শ্রুতি কর্মকার, অধ্যাপিকা, আশুতোষ কলেজ। আর উপস্থিত থাকছেন লেখক গোলাম রহমান।
এছাড়াও শুনবেন কৃষি বই বিষয়ে গান, রচনা, সুর ও কণ্ঠে পূর্ণচন্দ্র সামন্ত, সহযোগিতায় সৌমি সামন্ত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। আসুন প্রথমে আমরা শুনে নিই পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থকুমার দত্ত এই বইমেলা নিয়ে কি বলছেন। শ্রোতা বন্ধুরা, এখন আমরা উপস্থিত হয়েছি কৃষি অনুসারী বিষয়ক বই স্টলে মেহনতি প্রকাশনীতে। এখানে আমরা সামনাসামনি হয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থকুমার দত্ত মহাশয়ের সঙ্গে। স্যার নমস্কার। স্যার, এই যে কৃষি অনুসারী বিষয়ক বই এবং এই যে বইমেলা যেটা আমরা দেখতে পাচ্ছি মেহনতি প্রকাশনীতে একটা বিশাল সম্ভার রয়েছে, এই স্যার এই বিষয়ে যদি একটু বলেন। দেখুন, এই বইমেলাতে এক অদ্ভুত সমাগম মানুষের। এত মানুষ এখানে যারা জ্ঞান পিপাসু এবং বই দেখতে ভালোবাসে। তো এই করতে করতে আমাদের আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমার সবসময় যেটা মনে হয় যে আমরা জ্ঞানের কথা সাধারণ মানুষকে বোঝানোর জন্যে আমরা সেই ইংরেজিতে ডিপেন্ড করি, বাংলাতে সেরকম ভালো বই নেই। তো এই মেহনতি পাবলিশারের এই স্টলে এসে যে খুব ভালো লাগছে যে এখানে এই সমস্ত কথা, কৃষির কথা, পশুপালনের কথা, মৎস্যবিজ্ঞানের কথা, ছাদ বাগানের কথা এনারা বাংলায় এখনও ছাপেন এবং এ খুব ভালো প্রচেষ্টা এবং আমার খুব ভালো লাগলো। আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এখানে, যেরকম ডক্টর শান্তনু বেরা, ইনি এখানে মুরগি পালন, ছাগল পালন সম্বন্ধে বই লিখেছেন এবং আমি আশা করি এই বই গ্রাম বাংলার মানুষের, আমাদের যে চাষি ভাইয়েরা, বোনেরা, মায়েরা তাদের হাতে পৌঁছে যাবে এবং তারা অনেক লাভবান হবেন এই বই। অসংখ্য ধন্যবাদ স্যার। এতক্ষণ শুনলাম পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থকুমার দত্তের কাছ থেকে বইমেলা নিয়ে কথা। এবার আমরা প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক ডক্টর শান্তনু বেরার কাছ থেকে বইমেলা নিয়ে তার বক্তব্য শুনে নেব। এখন আমরা উপস্থিত হয়েছি ডক্টর শান্তনু বেরার কাছে, যিনি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপক। তার কাছ থেকে শুনে নেব প্রাণী পালন এবং চাষবাসের বিভিন্ন বই সম্বন্ধে নানান কথা। নমস্কার। আমরা 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আজকে উপস্থিত হয়েছি। এখানে একটাই স্টল যেখানে মেহনতি মানুষের জন্য বিভিন্ন ধরনের যে প্রকাশনীগুলো এখানেই পাওয়া যায় এবং আমরা সবাই জানি আমাদের ভাত না হলে চলবে না, মাছ না হলে চলবে না, মাংস না হলে চলবে না, কিন্তু গুরুত্বর দিক থেকে অনেকেই হয়তো এই জায়গাটাকে একটু নেগলেক্টেড বা অবহেলা করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, মেহনতি পাবলিকেশনকে আমি ধন্যবাদ জানাবো। তারা এই প্রাণী পালন, চাষবাস এই বিষয়টাকে আজকের পুস্তকের আকারে আজকের প্রেজেন্টেশন করতে পারছে এবং সে জায়গায় এখানে আমারও 3টে বই আছে। আমি মনে করি বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে এই বইগুলোরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। তার মধ্যে একটা বই আছে নতুন দিশায় ছাগল পালন, যেখানে আমরা বর্তমানে যারা ছোট ছোট ছাগল পালক বা যারা বড় ফার্ম করতে চাইছে, এন্টারপ্রেনার হতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু যে ছোট ছোট টিপস যেগুলো তাদেরকে খুব কাজে দেবে, যেমন একটা ফেমাচা কার্ড কীভাবে ব্যবহার করতে হয়, একটা ফার্ম করতে গেলে কি করে ছাগল সিলেকশন করতে হয়, বা তার ফিড কেমন হবে, কি করে কম খরচে খাবার তারা লোকালি অ্যাভেলেবল রিসোর্স দিয়ে তৈরি করতে পারবে, বা তার যে স্বাস্থ্য পরিচর্যাটা কীভাবে করা দরকার, বা বিভিন্ন যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কীভাবে করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বইটাতে আমরা লিখে রাখার চেষ্টা করেছি।
তার সাথে আমাদের পোলট্রির আর একটা বই, যেটা আমাদের সবাই জানেন পোলট্রি এখন হচ্ছে সবথেকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে গেলে এখন পোলট্রি, কিন্তু সেক্ষেত্রে পোলট্রি উৎপাদনের নানা দিক, সেখানে শুধু ব্রয়লার বা ডিম উৎপাদক লেয়ার নিয়ে অনেক লেখা হয়েছে, টার্কি নিয়ে সেখানে লেখা হয়েছে। ফলে আমার মনে হয় যে সমস্ত চাষি ভাইরা আজকে এই পোলট্রি নিয়ে ভাবতে চাইছেন, শহরের মানুষ যারা ছোট ছোট কোয়েল ফার্ম করতে পারেন, বাড়ির বারান্দাতেও করতে পারেন, সেগুলোকে নিয়েও কিন্তু এই বইটার মধ্যে আমরা লিখেছি। এবং আমাদের যারা পাঠক মণ্ডলী তাদের কাছে কিন্তু যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি যে এই বইটার ব্যাপারে, বা গত বছর থেকে এবছর দেখছি যে ছাগল পালনের বইটাও কিন্তু খুব বেশি বিক্রি হচ্ছে। এবং আরও একটা জিনিস আমরা করেছি, বর্তমান দিনে আমরা যেটা বলি ইন্টিগ্রেটেড ফার্মিং, সেই ইন্টিগ্রেটেড ফার্মিং মানে তার সাথে মাছ চাষকে জুড়ে দিয়েছি। মাছ, হাঁস মুরগি, শূকর পালন, এগুলোকে নিয়ে আমাদের একটা কম্বাইন্ড বই আছে। আমার সাথে অনেক সহ অধ্যাপকরা আছে, তারা বইটা লিখেছে। সে বইটাও আমি মনে করি বর্তমান সময়ে খুবই উপযোগী। তার কারণ কি, বর্তমান সময় কি হচ্ছে, প্রচুর অ্যানিম্যাল ওয়েস্ট উৎপাদন হয়। এই অ্যানিম্যাল ওয়েস্টটাকে আমরা যদি না ইউটিলাইজ করতে পারি প্রপারলি, তাহলে কিন্তু সেখান থেকে পরিবেশ দূষণ একটা বড় সমস্যা। সেই পরিবেশ দূষণটাকে রোধ করা, তার সাথে সাথে এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে আমরা যদি আরেকটা সিস্টেমে ভালো কাজে লাগাতে পারি। যেমন একটা ছোট উদাহরণ দিই, হাঁসের সঙ্গে যদি আমরা মাছ চাষ করি, হাঁসের যে মল, সেই মলটা কিন্তু ওই মাছের কিন্তু খাবার হিসাবে কাজে লেগে যাবে। ফলে যেমন আমরা পরিবেশটাকে বাঁচালাম, তার সাথে সাথে কিন্তু মাছ চাষের খরচটাও কমালাম, আবার হাঁস চাষেরও খরচ কমালাম। এইভাবে কিন্তু আমরা একটা এই বইটার মাধ্যমে পাঠক মণ্ডলীকে আমরা নতুন আঙ্গিকে আমরা চাষবাসের জায়গাটা দেখানোর একটা চেষ্টা করছি। এবং আমি মনে করি আগামী দিনে আরও কিছু কিছু মানুষের ডিমান্ড অনুযায়ী আমরা বই আনতে পারবো। যেমন আজকে যারা পাঠক মণ্ডলী বই নিয়েছেন, তারা চাইছে যে খাদ্যের জন্য প্রাণী পালনে অনেক বেশি খরচ হচ্ছে, ফলে আমরা লোকালি অ্যাভেলেবল রিসোর্স দিয়ে কম খরচে কী করে খাবার তৈরি করতে পারি, সে ধরনের একটা বই আগামী দিনে হয়তো আমরা করার চেষ্টা করব। বা বর্তমান সময়ে দেখবেন যে প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আমরা কথা বলছি। সে জায়গায় আমরা এথনো ভেটেনারি, সেই ধরনের কিছু গাছ গার্ডার মাধ্যমে যে প্রাণী চিকিৎসা, সেই ধরনের কিছু ইস্যুকে যদি আমরা তুলে ধরতে পারি, তারও একটা উদ্যোগ আমরা নিয়েছি। বা শহুরে মানুষরা যারা আছেন, তারা প্রত্যেকের বাড়িতে প্রায় এখন পোষ্য অ্যানিমেল আছে, ডগ আছে, ক্যাট আছে। তাহলে সেটাকেও কি করে তারা ঠিকভাবে রাখবে এবং নিজেদেরকে কি করে রক্ষা করবে। আমরা যেটা দেখেছি যে জনস্বাস্থ্য ঘটিত রোগ প্রচুর মানুষের হয়, মানে প্রাণী থেকে মানুষের দেহে রোগ হচ্ছে, মানুষ থেকে প্রাণী দেহে রোগ হচ্ছে। সেই রোগ থেকে কি করে মানুষকে আমি প্রোটেক্ট করতে পারবো, তারও একটা চেষ্টা কিন্তু আমরা নিচ্ছি। এবং আমি মনে করি আগামী দিনে এই ধরনের বই পড়ার দিকে আমাদের পাঠক মণ্ডলীর আগ্রহ বাড়বে, এবং আস্তে আস্তে এই জায়গায় যত সচেতনতা বাড়বে, তত মানুষের আয় ইনকামের সাথে সাথে আমাদের পরিবেশ বাঁচবে এবং আমরা বাঁচবো, আমাদের পৃথিবী বাঁচবে। না, আমার আর একটা কথা আছে যে আপনি বর্তমানে ভারতবর্ষে তথা বিশ্বে আমাদের যে কালো ছাগল, সেটা কিন্তু 1 নাম্বার 1-এ। হ্যাঁ, এবং এক্ষেত্রে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে আপনি কিন্তু কাজ করে চলেছেন এবং কাজ করে যাচ্ছেনও। তো সে বিষয়ে আপনি যদি একটু বলেন। এবং একটা বিকল্প জীবিকা হিসাবে কিন্তু একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, একটু যদি আপনি বলেন। আজকে যত প্রাণী আছে, তার মধ্যে আমাদের যে বাংলার কালো ছাগল, এর চামড়া, মাংস এবং এর হচ্ছে যেটা দেখেছি যে প্রলিফিকেসি, প্রচুর বাচ্চা দেওয়ার ক্ষমতা। এবং সেটা নিয়ে আমি 2002 সাল থেকে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। তার মানে প্রায় 20-22 বছর এটা নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা যেটা দেখেছি, পশ্চিমবঙ্গের যতগুলো জলবায়ু অঞ্চল আছে, শুধু তাই নয়, আমরা দেখেছি পৃথিবীর একমাত্র ব্রিড যেটা হচ্ছে বিশ্বের 5টা দেশে আমরা দেখতে পাই এই ব্ল্যাক বেঙ্গল গোট। বাংলাদেশ, আমাদের নেপাল, ভুটান, এই ধরনের কিছু কিছু কান্ট্রিতেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল গোট আছে। এবং এই ব্ল্যাক বেঙ্গল গোটের যে মাংসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। আপনারা জানেন যে লাস্ট যে কাতার বিশ্বকাপ হলো, তাতে আমাদের যে পশ্চিমবঙ্গের যে লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারাও কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল গোটটাকে বিদেশে পাঠিয়েছে এবং সেখানেও যথেষ্ট সমাদৃত হয়েছে। এবং আমি মনে করি আমরা এই ব্ল্যাক বেঙ্গল গোটটাকে হাইলাইট করছি। এবং সেক্ষেত্রে যেহেতু এটার সঙ্গে আমরা যুক্ত, আমরা পশ্চিমবঙ্গবাসী এবং
এবং আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমারও কর্তব্য এই ব্রিডটাকে বাঁচিয়ে রাখা। আজকের সারা ভারতবর্ষে 43খানা হচ্ছে রেকগনাইজড গোট ব্রিড রয়েছে এবং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ব্রিড হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট, এবং যেটা ওয়েল অ্যাডাপ্টেড ইন ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট অ্যাগ্রোক্লাইমেটিক সিচুয়েশান। ফলে আমরা কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল গোটটাকে বাঁচাচ্ছি এবং সেক্ষেত্রে আমি আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের যে বিভিন্ন প্রকল্প যেগুলো চলে, আমাদের সর্বভারতীয় ছাগ মানোন্নয়ন প্রকল্প আমরা চালিয়েছি, সেখানে ব্ল্যাক বেঙ্গলকে রক্ষা করেছি। প্লাস আমাদের কিছু তপশিলি উন্নয়ন এবং তপশিলি উপজাতি উন্নয়নের কিছু প্রকল্প যেগুলো আছে, সেই প্রকল্পের আওতাতেও আমরা কিন্তু ব্ল্যাক বেঙ্গল গোটকে কীভাবে বাঁচানো যায় তার জন্য মূল যে কতকগুলো দিক আমরা যেটা করছি, ব্রিডিং পলিসিতে আমরা পরিবর্তন আনছি। আমরা ONBS মানে ওপেন নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম চালু করছি, বাগ এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করছি এবং তার সাথে সাথে বর্তমানে ছাগলের কৃত্রিম প্রজনন, এই কৃত্রিম প্রজননটাকেও আমরা পপুলার করার চেষ্টা করছি, যার ফলে কিন্তু আজকের এই ব্ল্যাক বেঙ্গলের সংখ্যা উত্তরোত্তর কিন্তু একসময় কমে যাচ্ছিল, সেটা কিন্তু বর্তমান সময়ে অনেকটাই বাড়ছে। আমরা দেখলাম যে এবং মাননীয় আপনার উপাচার্য স্যারও তিনিও বললেন যে এই যে প্রাণী পালনে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এটা কিন্তু দৃষ্টান্তমূলক কাজ করে চলেছেন এবং আগামী দিনে করবেনও, সে বিষয়ে যদি একটু বলেন। আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে মূলত আমাদের ফার্মিং কমিউনিটির জন্য আমরা কাজ করছি। সেখানে আমরা জেন্ডার স্পেসিফিক প্রজেক্ট, তার সাথে সাথে বিভিন্ন কাস্ট স্পেসিফিক প্রজেক্ট, তার সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ডিরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন ফার্ম এবং আমাদের 3খানা কৃষিবিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে, যার মাধ্যমে আমরা একেবারে প্রান্তিক মানুষের কাছে চলে যাওয়ার চেষ্টা করছি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শুধু টেকনিক্যাল বা কারিগরি সাহায্য নয়, আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে সরাসরি তাদেরকে সাহায্য দেওয়া এবং তাদের বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে আমরা কিন্তু তাদের যে জীবন জীবিকার উন্নয়ন প্রাণী পালনের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি। এবং 1995 সালে আমাদের বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পরে আলাদা ভেটেনারি ইউনিভার্সিটি, সেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে থ্রু আমাদের যে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তার সাথে আমাদের একটা লিঙ্ক আছে, পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা, তার সাথেও আমাদের একটা লিঙ্ক রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে গবেষণা সম্প্রসারণ খামার অধিকরণ, তার মাধ্যমেও আমরা যেটা কাজ করছি, তার সাথে সাথে আমাদের যে কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে, তার মাধ্যমে আমরা কিন্তু এই মানুষের একদম দ্বার পর্যন্ত পৌঁছে যাচ্ছি, যাতে প্রাণী পালনের যে বিজ্ঞানসম্মত দিকগুলো সেগুলো যেন তারা ঠিকঠাকভাবে করে। এবং যার ফল কিন্তু আমরা পাচ্ছি, তার ফল কি হচ্ছে, পশ্চিমবঙ্গ বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মাংস উৎপাদক রাজ্য। এটা আমাদের কাছে গর্বের ব্যাপার এবং তাতে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের রোল রয়েছে। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ডিম উৎপাদনে সারা ভারতবর্ষের মধ্যে 4 নম্বর স্থানে রয়েছে, এটাও আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। এবং দুগ্ধ উৎপাদনে গ্রোথ রেট হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ 1 নম্বরে এখন, এটাও কিন্তু আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। এবং আগামী দিনে যে গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের থ্রু দিয়ে এবং আমাদের প্রাণী সম্পদ বিভাগের থ্রু দিয়ে যত ইমপ্লিমেন্ট হবে, তত কিন্তু দেখবেন যে প্রাণী পালনে উত্তর কিন্তু এই জায়গাটা বাড়বে। তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট প্রাণী প্রোটিনের যেটা আছে, সেটা হচ্ছে দুধ, ডিম, মাংস। সেখানে প্রত্যেককে একটা অ্যাডাল্ট মানুষকে 300 গ্রাম দুধ প্রতিদিন খেতে হয়, হাফ ডিম খেতে হয় এবং বছরে 10 কেজি 800 গ্রাম হচ্ছে মাংস খাওয়া প্রয়োজন। এবং এখনও পর্যন্ত আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারিনি এবং আগামী দিনে আমার মনে হয় সবাই যদি একযোগে কাজ করি, এই লক্ষ্যে আমরা পৌঁছবো এবং এর থেকে কিন্তু আমাদের একটা বড় বৈদেশিক মুদ্রা আসবে, তার সাথে সাথে প্রচুর প্রান্তিক মানুষের জীবন জীবিকার উন্নয়ন হবে। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে আমরা এখানে পেয়েছিলাম ডক্টর সৈফুর রহমান এবং ডক্টর শহীদুল ইসলাম। তাদের কাছ থেকে জানলাম যেমন মানুষের যেমন ভ্রাম্যমাণ চিকিৎসালয় যেমন চলে, তেমনি কিন্তু প্রাণীদের সর্বাঙ্গীন উন্নতি করার জন্য ভ্রাম্যমাণ কিন্তু প্রাণী চিকিৎসালয় কিন্তু চলছে। হ্যাঁ, সেটা আমাদের পশ্চিমবঙ্গে তো চালু হয়েছে, যার ফলে কি হচ্ছে, আপনি ধরুন একটা বড় গরু, সেই গরু নিয়ে একটা ব্লকে একটা হসপিটাল আছে, সেখানে কি গরুটাকে ক্যারি করে আনা সম্ভব? সেটা সম্ভব নয়। যার ফলে কি হচ্ছে, যখন এই ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্র তারা যে ব্লকে আছে, সেখানে প্রতি মাসে হচ্ছে 20টা করে তারা ক্যাম্প করছে।
এমভিসি এমভিইউ দুটো স্কিম আছে। এবারে কি হচ্ছে, তারা যখন মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, সেখানে গিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, সেখানে গিয়ে তাদেরকে কি করে প্রাণী পালন হয় বলছে, তারা কিন্তু অনেক বেশি এই প্রাণী পালন সম্পর্কে কিন্তু আগ্রহী হচ্ছে। এটা ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্রের একটা বড় ক্রেডিট, যেটা আজ থেকে 10 বছর আগে ছিল না। বর্তমান সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা ব্লক কভার হয়ে গেছে এবং এই প্রাণী পালনের বিজ্ঞানসম্মত দিকটা মানুষের কিন্তু দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। শহীদুল বাবুর কাছ থেকে জানলাম যে শুধু চিকিৎসা নয়, প্রাণীদেরকে কিন্তু মানে আত্মীয়ের মতো করে তাদেরকে পালন করতে হবে, তাদেরকে মশারি টাঙাতে হবে, তাদেরকে একটু ধোঁয়া দিতে হবে, তাদেরকে যত্ন করতে হবে, তবেই কিন্তু আজকের আপনি যে এই যে সুদিনের কথা বলছেন, যে আজকের ভারতবর্ষ ডিম উৎপাদনে, ভারতবর্ষ দুধ উৎপাদনে আজকের যে আমরা এই যে সাফল্যের দিশা দেখতে পাচ্ছি, তার কিন্তু এই দিকগুলো কিন্তু অবশ্যই আছে। কিন্তু অবশ্যই প্রাণীটাকে ভাবতে হবে আপনার ফ্যামিলি মেম্বার। আপনি ধরুন একটা পরিষ্কার জল খাচ্ছেন, আপনার প্রাণীটাকেও কিন্তু সেই পরিষ্কার জল দিতে হবে। আপনি একটা আরামপ্রদ জায়গাতে আপনার প্রাণীটাকে রাখছেন, আপনার প্রাণীটাকেও কিন্তু আরামপ্রদ জায়গায় রাখতে হবে। আমাদের বর্তমান সময়ে একটা রুল পিসিএ 1960 একটা অ্যাক্ট বেরিয়েছে, যাতে আপনি কিন্তু অ্যানিম্যালকেও আপনি কিন্তু কষ্ট দিতে পারেন না। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু দ্য অ্যানিম্যাল, এই অ্যাক্টের আওতাতে প্রাণীকে যত আপনি আরামে রাখবেন, তত কিন্তু ওই প্রাণী থেকে উৎপাদন বেশি পাবেন। একদম সিম্পল উদাহরণ আপনাকে দিচ্ছি, আমরা মিল্কিং ক্যাটেলের ক্ষেত্রে আমরা একটা মিউজিক থেরাপি করছি। যদি মিউজিক থেরাপি করি, আপনি দেখবেন যে ওই গরুটার দুধ উৎপাদন বেড়ে যাচ্ছে। দারুণ জিনিস। আপনি আমরা বলি হচ্ছে 5 ফ্রিডম বলে একটা আমরা কথা বলি, মানে প্রাণীকে যদি আমরা কমফোর্ট দেই, প্রাণীকে যদি এনভায়রনমেন্টাল স্ট্রেস থেকে বাঁচাই, প্রাণীকে যদি হাঙ্গার ফ্রি করে রাখি, এই সব করে রাখলে ওই প্রাণীটার কিন্তু উৎপাদন অনেক বাড়বে। ফলে আমরা সবসময়, যেটা ডক্টর সৈফুরও বলেছেন, যে প্রাণীকে কমফোর্ট যত দেবেন, আপনার বাড়ির লোকের মতো যত ভাববেন, তত কিন্তু ওই প্রাণী আপনাকে রিটার্ন দেবে। আপনি মনে রাখবেন, আমি সব জায়গায় গেলে বলি, আজকালকার দিনে ছেলেমেয়েরা বাবা মার সঙ্গে বিট্রে করতে পারে, কিন্তু আপনার বাড়ির যে প্রাণীটা আছে, সেই প্রাণীকে যদি ঠিকঠাকভাবে পালন করেন, ওই প্রাণী আপনাকে বিট্রে করবে না। প্রাণী আপনাকে দুধ, ডিম, মাংস আপনাকে যেটা দেবে, তাতে আপনার পারিবারিক পুষ্টির সাথে সাথে আপনি কিন্তু আয়, ইনকাম সব কিছু আপনার ভালো হবে, আবার আপনার জীবন জীবিকা কিন্তু সুরক্ষিত হবে। আপনি যদি টার্কি পালন নিয়ে একটু যদি বলেন। আচ্ছা, টার্কি পালন নিয়ে বলার আগে মানুষের মধ্যে একটা অন্ধ কুসংস্কার ছিল এক সময়, যেটা হচ্ছে এরকম বড় বড় সাইজের একটা মুরগি, তারা দেখতো যে এটা বোধহয় শকুন হবে, বোধহয় বা শকুনের একটা ব্রিড হবে। সেই সমস্ত চাষিদেরকে বলবো, এটা হচ্ছে একটা বিকল্প পোলট্রির একটা দিক, এবং যত ধরনের পোলট্রি আমরা পালন করি, সব থেকে বড় আকার হচ্ছে এই মুরগির। এবং এর ক্ষেত্রে আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত অ্যাঙ্গেলে আমরা যেটা দেখেছি, মানুষের মধ্যে এখন হার্ট পেশেন্ট প্রচুর হয়ে গেছে, কোলেস্টেরল ফ্রি মাংস খেতে চাইছে। সেক্ষেত্রে এই টার্কি হচ্ছে এমন একটা মাংস যার মধ্যে হচ্ছে কোলেস্টেরল কম থাকে, তার যে ডিম আছে, ডিমের মধ্যেও খুব সেফ। আপনি যদি বলেন মুরগি ডিমে অ্যালার্জি আছে, কিন্তু টার্কির ডিমে কিন্তু অ্যালার্জি নেই, অনেক বড় সাইজ, কিন্তু টার্কির যদিও উৎপাদন কম হয়। আমি চাষি ভাইদের বলবো, আপনারা মাংসের জন্য টার্কি পালন করুন। এই টার্কিটা আপনার স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো হবে, এবং টার্কির যে বর্তমান বাজার মূল্য, সেটাও কিন্তু মুরগির থেকে অনেকটা বেশি, এবং সেটা আপনার স্বাস্থ্যের পক্ষেও ভালো, প্রোটিন পার্সেন্টেজও ভালো। এবং টার্কি পালনের ক্ষেত্রে কিছু বিজ্ঞানসম্মত দিক আছে, সেটা আমরা আলাদা করে প্রশিক্ষণ দেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সেই ধরনের ব্যবস্থা রেখেছি। যদি কোনো চাষি ভাই ইন্টারেস্টেড থাকে, আলাদাভাবে টার্কি পালন নিয়ে জানার জন্য যেতে পারে। আমাদের যে বই আছে, যেটা বইতেও আমরা কিন্তু টার্কি পালন নিয়ে বিশদে লিখেছি। সেক্ষেত্রে কিছু নর্মাল যে মুরগি পালনের সঙ্গে টার্কি পালনের কিছু পার্থক্য আমরা আছে। যেমন ধরুন, টার্কি একটু কম দেখে, তাহলে আমরা ইনিশিয়ালি যদি চাষি ভাইরা টার্কিকে সাধারণ মুরগির মতো পালন করে, তাতে হবে না। তাতে কি করা হয়, আমরা কি করি, খুব চকচকে কিছু পাথর আমরা ওর খাবারের সঙ্গে মিশিয়ে দিই। ওই পাথরটাই, চকচকে পাথরটাই তাকে অ্যাট্রাক্টেড করে খাবার জন্য। ওর একটু প্রথম দিকে প্রচুর প্রোটিন দরকার হয়। আমরা কি করি, প্রতি 10টা মুরগি পিছু একটা কাঁচা ডিম আমরা ওকে খেতে দিই। একটুকু প্রথম দিকের ব্রুডিং কেয়ার যদি ঠিকঠাক নেওয়া যায়, পরবর্তীতে কিন্তু ঘাস, লতা পাতা খাইয়ে কিন্তু টার্কি বড় করা যায়।
আর টার্কির ক্ষেত্রে আর একটা বড় দিক হচ্ছে আপনাকে খুব বেশি হেলথ কেয়ার নিতে হয় না, মানে এই যে বিভিন্ন ধরনের মুরগির ক্ষেত্রে টিকা দিতে হয়, টার্কির ক্ষেত্রে কোনো টিকা দেওয়ার দরকার নেই, কৃমির সংক্রমণ খুব কম হয়। ফলে কি হয়, চাষি ভাইরা যদি টার্কি পালন করেন সেক্ষেত্রে কিন্তু কম খরচে পালন করতে পারবেন। এবং বাজার মূল্যে আমাদের যারা লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে তারা কিন্তু প্রায় 290 টাকা লাইভ ওয়েটে কেজি হিসাবে টার্কি কিন্তু এখন নিচ্ছে। এবং সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কিছু ব্রিড সিলেকশনের ক্ষেত্রে, যদিও অনেক বড় জাতের, মাঝারি জাতের, ছোট জাতের টার্কি পাওয়া যায়, তার মধ্যে আমি বলবো বিদেশি জাতের বেল্টসভিল স্মল হোয়াইট BSW বলে, এই ধরনের টার্কি যদি চাষি ভাইরা পালন করে গভর্নমেন্ট কিন্তু বেশি দামে নিচ্ছে। এবং আমাদের যে ক্যারি আছে আইজাদনগরে সেন্ট্রাল এভিয়ান রিসার্চ ইনস্টিটিউট, তারা কিছু স্ট্রেন ডেভেলপ করেছে, সেগুলো আপনারা নিতে পারেন। তাতেও কিন্তু আপনারা দেখবেন যে খুব কস্ট এফেক্টিভ এবং ভারতীয় পরিবেশে অ্যাডাপ্ট হবে এই ধরনের কিছু ব্রিড আছে যেটা চাষি ভাইরা পালন করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান কথা বললেন এবং আগামী দিনে বেকার যুবক যুবতী থেকে একটা বিকল্প কর্মসংস্থার কিন্তু আপনিও কিন্তু একটা দিশা দেখানোর চেষ্টা করে চলেছেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। 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 এতক্ষণ আমরা বইমেলা নিয়ে ডক্টর শান্তনু বেরার বক্তব্য শুনলাম। এবার আমরা প্রাণী বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সোনারপুরের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সর্বস্বরূপ ঘোষের কাছ থেকে জেনে নেব বইমেলা নিয়ে তার বক্তব্য। শ্রোতা বন্ধুরা, এখন আমরা উপস্থিত হয়েছি ডক্টর সর্বস্বরূপ ঘোষ, যিনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। এখন তার কাছ থেকে শুনে নেব যে প্রাণী পালন এবং চাষবাসের ওপরে যে সমস্ত বই এবং তার ভবিষ্যৎ, সেই সম্পর্কে একটু কথা। ধন্যবাদ। বইমেলাতে প্রচুর মানুষ আসেন এবং আমি দেখেছি সেই মানুষের ঢল মূলত মেহনতি প্রকাশনীর দিকে আসে। এবং মেহনতি প্রকাশনী এই জন্যই আসে, আমরাও চাষি ভাইদের বলে দিই এবং তারাও জানেন যে এইখান থেকে প্রচুর কৃষি, প্রাণী পালন, মৎস্য চাষ এই ধরনের সমস্ত বইগুলো পাওয়া যায়। এবং প্রত্যেকটা বই হচ্ছে সোনার খনি, অর্থাৎ যারা চাষবাস করেন তারা তো এই একটা জায়গাতে সব বই সবসময় পান না, তো এইখানে এলে কিন্তু তারা বইগুলো পাবেন। আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষবাস হচ্ছে, প্রাণী পালন হচ্ছে, সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। আমার লেখা একটা বই, আমার এবং ডক্টর শান্তনু বেরার লেখা একটা বই এবারেও খুব ভালো বিক্রি হচ্ছে দেখলাম, সেটা হচ্ছে পোলট্রি উৎপাদনের নানা দিক। তো যারা চাষি ভাই আছেন তারা দেখবেন এই বইটা কিন্তু পোলট্রির একটা ভালো বই। এছাড়াও বহু প্রথিতযশা লেখক আছেন যারা কৃষির ওপরে বই লিখছেন, প্রাণী পালনের নতুন দিগন্ত উন্মোচিত করছেন, তাদের বইগুলো কিন্তু তারা এখানে এসে পাবেন। স্যার, এখানে যে প্রাণী পালনেরও কিন্তু বেশ কিছু আছে, যে ধরুন কীভাবে তারা তাদের যে বিভিন্ন রোগ, তাদের যে সেই রোগের নিরাময় কীভাবে হবে, সেগুলো দেখলাম খুব সুন্দরভাবে বর্ণনা হয়েছে, সেই সম্পর্কে যদি একটু বলেন। একদমই তাই। এখানে ডক্টর সুকান্ত বিশ্বাস এবং ডক্টর অরুণাশিস গোস্বামীর লেখা প্রাণী চিকিৎসার ওপরে ভালো একটা বই রয়েছে দেখলাম। এছাড়াও দেখলাম যে ডক্টর সুরের লেখা সাধারণত ডগের ওপরে একটা বই, ডগ ক্যাটসের ওপরে বই, পোষ্য রয়েছে। এটাও যারা এই ধরনের জিনিস ভালোবাসেন তাদের ক্ষেত্রে উপকারী হবে। আর ফার্মারদের ক্ষেত্রে তো বিশেষ করে ছাগল পালনের ওপরে অনেকগুলো বই আছে, বিভিন্ন লেখকের বই আছে, সেগুলো খুবই ভালো। আর একটা বই খুব ইউনিক দেখলাম এবারে, সেইটা আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের যারা বিজ্ঞানী আছেন তারা লিখেছেন। সেটা হচ্ছে যে কী করে এথনো ভেটেরিনারি পদ্ধতি, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, গাছগাছড়া ইত্যাদি, তার মাধ্যমে কি করে চিকিৎসা করা যাবে, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে পশু পাখিকে। তো এইগুলো খুব ভালো অভিজ্ঞতা।
আমার মনে হয় যে পাঠকরা আরও এই ধরনের বইতে আকৃষ্ট হবে। একদমই তাই। ধরুন এখন একটা কিন্তু যে বেকার যুবক যুবতী তারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করে, অর্থাৎ কি কোনটা করব আর কোনটা করব না, তার যদি একটা দিশা খুঁজে পায়, এবং সেই দিশা দেখাচ্ছে মেহনতি প্রকাশনী। স্যার, আর যদি একটু আপনি বলেন যে চাষবাসের ক্ষেত্রে যে আধুনিক প্রযুক্তি, সেই প্রযুক্তির ওপরে কি মানে কোনো বই? আপনি ঠিকই বলেছেন, কৃষির ওপরে প্রচুর বই আছে, বিশেষ করে গোষ্ঠনা এভান স্যারের তো অসংখ্য বই রয়েছে দেখলাম মেহনতিতে। বিশেষ করে ওনার একটা বই আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কৃষি কোষ। তো যারা আজকের আমাদের এই বক্তব্য শুনছেন তারা জানবেন যে কৃষি কোষ বইটা এমনই যেখানে সমস্ত ধরনের মানে এগ্রিকালচারাল টার্মিনোলজি যেগুলো আছে সেগুলোর ব্যাখ্যা কিন্তু ওই বইটাতে দেয়া আছে। এছাড়াও স্মার্ট ফার্মিংয়ের ওপরে প্রণব হাসদা স্যারের একটা খুব ভালো বই আছে, ভুট্টা চাষের ওপরে হীরক ব্যানার্জি স্যার এবং আমাদের ডক্টর কৃষ্ণেন্দু রায় স্যারের ভালো বই আছে, হাইড্রোপনিক্সের ওপরে আমাদের সুরেন্দ্রনাথ দাস স্যারের ভালো বই আছে। এই বইগুলো কিন্তু ফার্মারের কাছে থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার বইমেলায় দেখা হবে। ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার। এতক্ষণ আমরা ডক্টর সর্বস্বরূপ ঘোষের কাছ থেকে বইমেলা নিয়ে তার বক্তব্য শুনলাম। এবার আমরা শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সোনারপুরের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়ের কাছ থেকে বইমেলা নিয়ে তার বক্তব্য শুনে নেব। শ্রোতা বন্ধুরা, আমরা এখন উপস্থিত হয়েছি মেহনতি প্রকাশনীর সামনে, এবং আমরা পেয়ে গিয়েছি ডক্টর কৃষ্ণেন্দু রায়, যিনি ভুট্টা চাষের আধুনিক প্রযুক্তির বইয়ের লেখক। বর্তমানে বিকল্প জীবিকার খুব প্রয়োজনীয় হয়ে উঠে পড়েছে, এবং এই বিকল্প জীবিকার অন্যতম একটি উপাদান হলো যে ভুট্টা চাষ। সেই ভুট্টা চাষের নানান কথা তুলে ধরবেন ডক্টর রায়। নমস্কার স্যার। নমস্কার। আমাদের এই ভুট্টা চাষের আধুনিক প্রযুক্তি বইটিতে আমরা চেষ্টা করেছি ভুট্টার যে বিবিধ রকমের ব্যবহার রয়েছে, বিভিন্ন রকমভাবে ভুট্টাকে ব্যবহার করা যায়, বিভিন্ন রকম চাষ পদ্ধতি রয়েছে, এই সমস্ত কিছুকে এক জায়গায় করে যাতে আমাদের পাঠক বন্ধু যারা রয়েছেন, আমাদের কৃষক বন্ধুরা হোক বা আমাদের যারা আমাদের প্যারা এক্সটেনশন ওয়ার্কার হিসাবে যেই সমস্ত ব্যক্তিরা কাজ করে থাকেন গ্রামে গঞ্জে, কিংবা সেখান থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষক, ছাত্রছাত্রী, সকলের সম্প্রসারণ কর্মী যারাই রয়েছেন কিনা, তাদের সকলের যাতে সুবিধে হয় সেই জন্য ভুট্টা চাষের এই বইটি আমাদের একটা ছোট্ট প্রয়াস। এখানে আমরা সমস্ত ধরনের ভুট্টার যে প্রযুক্তি রয়েছে, সেটা হাইব্রিড ভুট্টা চাষ হোক বা আমাদের পপকর্ন, বেবি কর্ন, সুইট কর্ন, কোয়ালিটি প্রোটিন ভুট্টা যেগুলো রয়েছে, কিংবা গবাদি পশুর জন্য যে ভুট্টা চাষ করা হয়, সেই সমস্ত বিষয়কেই আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি। এবং ভুট্টার যে নানাবিধ ব্যবহার, সেটা বেবি কর্নের রেস্টুরেন্টে ব্যবহার হোক, সুইট কর্নের রেস্টুরেন্ট বা হোটেলে ব্যবহার হোক, কিংবা আমাদের গবাদি পশুর খাবার হিসাবে, পোলট্রি ফিড হিসাবে ভুট্টার যে বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে, সেই সবগুলোকে আমরা এই বইটিতে এক জায়গায় করে লিখেছি। এবং তারই সাথে বর্তমানে সাইলেজ তৈরি করছি আমরা। তো সেই সাইলেজ যেভাবে তৈরি করা হয়, সেই সাইলেজ তৈরির পদ্ধতিগুলোও আমরা লিখেছি, যাতে কোনো ব্যক্তি বা কোনো ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি হোক বা কোনো কৃষক গোষ্ঠী হোক, তারা যদি এই বিষয়টা নিয়ে আরেকটু বেশি কাজ করতে চান, সেখান থেকে লাভজনক কিছু একটা ব্যবসার জায়গায় নিয়ে যেতে চান, সেই সম্বন্ধীয় তথ্যও কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, তো আপনার যেটা তার যে ভুট্টা এবং তার যে রোগ প্রতিরোধক এবং মানবদেহের যে কি উপকার করে, সেটাও তো আপনার একটা কভার করা আছে। হ্যাঁ, একদম। মানে একটা চাষ করতে গিয়ে আমাদের একদম শুরু থেকে শেষ অবধি যেই সমস্ত ব্যবস্থা নিতে হয়, সেটা আমাদের জমি তৈরি থেকে শুরু করে আমাদের একদম ফসলের পরিচর্যা হোক, অন্তর্বর্তী পরিচর্যা হোক, রোগ পোকা দমন হোক, সব কিছুই এখানে বলা আছে। জমি তৈরি যেমন ভুট্টার ক্ষেত্রে নর্মাল যে সমস্ত আমরা হাইব্রিড ভুট্টা বা অন্যান্য ভুট্টা চাষ করি তার সম্বন্ধেও বলা আছে। আবার জিরো টিলে শূন্যকর্ষণ পদ্ধতিতে যদি চাষ করা হয়, ধান চাষের পরবর্তীতে আমরা কিভাবে এই চাষগুলো করতে পারি সে সম্বন্ধেও বিস্তারিত বলা আছে। এবং বিভিন্ন রকম যে রোগ পোকা দমন কিংবা আগাছার যে দমন, সেই সম্বন্ধীয়
তথ্য ভুট্টা চাষ যেহেতু অনেক ক্ষেত্রে অনেকের কাছে নতুন মনে হতে পারে, তো সেই জন্য সেক্ষেত্রে হয়তো সম্যক ধারণা অনেকের নাও থাকতে পারে। কিন্তু এই বইটিতে সেই সমস্ত নতুন ধরনের আগাছা নাশের যে পদ্ধতি, সেটা রাসায়নিক হোক, যান্ত্রিক হোক, বা আমাদের অন্যান্য যে সমস্ত পদ্ধতি হলো, সেই সমস্ত পদ্ধতি ভুট্টার আমাদের একদম সংকটজনক দশাগুলো কি কি, যেখানে আমরা জলসেচ দেব, যেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, সার দেব, সেই সমস্ত কিছু বলা আছে। সার সম্বন্ধে বলি, যেমন সার, এই যে আমরা যে হাইব্রিড ভুট্টা আজকে চাষ করছি, আজ থেকে কিন্তু কয়েক বছর আগে এই ভুট্টাটা হাইব্রিড ভুট্টা আমরা ব্যবহার করতাম না। আমরা সাধারণত কম্পোজিট বা অন্যান্য যে সমস্ত ভুট্টা রয়েছে সেগুলোকে ব্যবহার করতাম। তার ক্ষেত্রে সারের সুপারিশ যেরকম ছিল, আজকে কিন্তু যখন নতুন ধরনের বাজারে ভুট্টার জাতগুলো এসছে, সেই যে হাইব্রিডগুলো এসছে, তাদের ক্ষেত্রে সুপারিশের কিন্তু ব্যাপক পার্থক্য হয়েছে। তো এই সুপারিশগুলো আমরা যাতে সবটা একসাথে জানতে পারি, এই বইটিতে কিন্তু সমস্ত কিছু এক জায়গায় লেখা আছে। আশা করি এটা পাঠকদের ভালো লাগবে। অবশ্যই, একদম তাই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আপনি তো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, যেটি সোনারপুরে অবস্থিত। বর্তমানে অন্যতম একটি সেরা গবেষণা কেন্দ্র। বিভিন্ন সারা বছর ধরেই বিভিন্ন রকম গবেষণামূলক কাজ আপনারা করে থাকেন, যদি একটু বলেন। হ্যাঁ, আমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেটা আমাদের সোনারপুরে রয়েছে। সেই আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। কৃষি, মৎস্য চাষ, পশুপালন, এই সমস্ত কিছুই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই সমস্ত কিছু সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া, কিংবা সরাসরি এর সম্বন্ধীয় প্রদর্শনী আয়োজন করা, বা কৃষকদের একদম যা সমস্যা তারা একদম দেখতে পাচ্ছেন জমিতে, তার সরাসরিভাবে উত্তর দেওয়া, এই সমস্ত কাজে কিন্তু আমরা বদ্ধপরিকর। এবং বর্তমানে আমাদের কাজের পরিসর সাধারণভাবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলার যে 29টি ব্লক, তার মধ্যে 14টি ব্লকে আমরা কাজ করে থাকি। এবং এই সমস্ত ব্লকেই কিন্তু আমাদের ডেমনস্ট্রেশন যেমন চলে, বিভিন্ন প্রদর্শনী যেমন আয়োজন করি আমরা, নিত্য নতুন প্রযুক্তি, নিত্য নতুন জাতের, বা এখন বর্তমানে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেখানে নতুন ধরনের যে জাত, যেগুলো এই ধরনের পরিবর্তনগুলোকে সহনশীল হবে, এই পরিবর্তনে যারা টিকে থাকতে পারবে, এরকম জাত, সেই জাতগুলোর প্রদর্শনীর আমরা আয়োজন করি। উচ্চমানের হাই কোয়ালিটি যে জাতগুলো আমরা দিয়ে থাকি, এবং সেখানে খাদ্যগুণ যাতে সমন্বিত হয়, যেমন হাই প্রোটিন ধান, সেটার উপরে কাজ চলে, বা জিঙ্ক সম্বন্ধিত যে জাত রয়েছে সেগুলো ধানের ক্ষেত্রে, কিংবা ধরুন ভুট্টার ক্ষেত্রে আমরা জানি যে অ্যামিনো অ্যাসিডের কিছু ঘাটতি আছে। তো সেই অ্যামিনো অ্যাসিডগুলোর ঘাটতি পূরণ করে বায়োফর্টিফাইড যে ভুট্টা বর্তমানে এই নিয়ে গবেষণা চলছে, সেখানে কোয়ালিটি প্রোটিন মেজ বলি, তো সেটা নিয়েও আমরা কাজ করছি। সেইগুলোর প্রদর্শনীর আমরা আয়োজন করে থাকি। এছাড়াও ধান পরবর্তী পতিত জমিগুলোতে সেখানে যাতে চাষবাসটাকে আরও সুসংহত করা যায়, তো সেই জন্য আমরা ডাল শস্য তৈলবীজের উপরে 2017 সাল থেকে আমরা সেই নিয়ে বিস্তর গবেষণা চলছে আমাদের, এবং বিভিন্ন জায়গাগুলোতে আমরা সেই নিয়ে কাজকর্ম চলছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ আমরা ডক্টর কৃষ্ণেন্দু রায়ের বক্তব্য শুনলাম। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। শুনুন শুনুন জনগণ, শুনুন দিয়া মন, শুনুন শুনুন জনগণ, শুনুন দিয়া মন। কলকাতা বই মেলায় কৃষি পুস্তক অগণন, কলকাতা বই মেলায় কৃষি পুস্তক অগণন। শুনুন শুনুন জনগণ, শুনুন দিয়া মন, শুনুন শুনুন জনগণ, শুনুন দিয়া মন। কলকাতা বই মেলায় কৃষি পুস্তক অগণন, কলকাতা বই মেলায় কৃষি পুস্তক অগণন। কৃষক বন্ধু মেলায় এসো, নাও গো কৃষি বই, কৃষক বন্ধু মেলায় এসো, নাও গো কৃষি বই। চাষবাসে
জানবে অবশ্যই। চাষবাসের নানা কথা জানবে অবশ্যই। চাষের বইয়ের স্টল দিয়েছে, চাষের বইয়ের স্টল দিয়েছে। মেহনতি প্রকাশনী, মেহনতি প্রকাশনী। আরো অনেক রয়েছে মেলায়, আরো অনেক রয়েছে মেলায়। পুস্তক বিপণী, পুস্তক বিপণী। চাষের বইয়ের স্টল দিয়েছে, চাষের বইয়ের স্টল দিয়েছে। মেহনতি প্রকাশনী, মেহনতি প্রকাশনী। চাষের বইয়ের স্টল দিয়েছে, মেহনতি প্রকাশনী। আরো অনেক রয়েছে মেলায়, পুস্তক বিপণী। ধান চাষ, ফল ফুল চাষ, ধান চাষ, ফল ফুল চাষ। সবজি মশলাপাতি, প্রাণী পালন, পক্ষী পালন, নানান প্রজাতি। ধান চাষ, ফল ফুল চাষ, সবজি মশলাপাতি, প্রাণী পালন, পক্ষী পালন, নানান প্রজাতি। মুরগি পালন, হংস পালন, কত নিয়ম নীতি। মুরগি পালন, হংস পালন, কত নিয়ম নীতি। অসুখ বিসুখ পরিচর্যার বিধি ও পদ্ধতি, অসুখ বিসুখ পরিচর্যার বিধি ও পদ্ধতি। মুরগি পালন, হংস পালন, কত নিয়ম নীতি। মুরগি পালন, হংস পালন, কত নিয়ম নীতি। অসুখ বিসুখ পরিচর্যার বিধি ও পদ্ধতি, অসুখ বিসুখ পরিচর্যার বিধি ও পদ্ধতি। এসবের বই পড়ুন, বই পড়ান, আসুন এই মেলায়। এসবের বই পড়ুন, বই পড়ান, আসুন এই মেলায়। নানান বই পাওয়ার সুযোগ হেথায়, নষ্ট না হয় হেলায়। নানান বই পাওয়ার সুযোগ হেথায়, নষ্ট না হয় হেলায়। বই পাওয়ার সুযোগ হেথায়, নষ্ট না হয় হেলায়। কৃষিবিদ্যার বই লিখেছেন জ্ঞানী গুণীজন, কৃষিবিদ্যার বই লিখেছেন জ্ঞানী গুণীজন। সবুজ বিপ্লব হবে চাষে কৃষক বন্ধুগণ, সবুজ বিপ্লব হবে চাষে কৃষক বন্ধুগণ। সবুজ বিপ্লব হবে চাষে কৃষক বন্ধুগণ। শুনুন শুনুন জনগণ, শুনুন দিয়া মন। কলকাতা বই মেলায় কৃষি পুস্তক অগণন। শুনুন শুনুন জনগণ, শুনুন দিয়া মন। কলকাতা বই মেলায় কৃষি পুস্তক অগণন। শুনুন শুনুন জনগণ, শুনুন দিয়া মন। কলকাতা বই মেলায় কৃষি পুস্তক অগণন। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। এবার আমরা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী চিকিৎসক ডক্টর সাইফুর রহমানের কাছ থেকে শুনে নেব বইমেলা নিয়ে তার কথা।
81 নম্বর স্টলের সামনে রয়েছে মেহনতি প্রকাশনীতে। এখানে দেখছি প্রাণী পালন এবং চাষবাসের ওপরে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বই করে থাকেন। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম ডক্টর সাইফুর রহমান। আমি পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ বিভাগে ভেটেরিনারি অফিসার হিসেবে কাজ করছি। আচ্ছা আচ্ছা, এই যে মেহনতি প্রকাশনীতে আপনারা এসেছেন, এখানে যে প্রাণী পালনের যে বিভিন্ন রকমের বই রয়েছে, সেই বই সম্পর্কে যদি একটু বলেন। এই কলকাতা আন্তর্জাতিক বই মেলায় আমি এখানে যখন আসলাম তখন আমার এই চোখে মেহনতি প্রকাশনীর যেই স্টলটা আছে সেটা চোখে পড়ল। এই স্টল আমি ঘুরে দেখলাম যে বেশিরভাগ বইগুলো হলো এগ্রিকালচার অথবা তার অ্যালাইড ব্রাঞ্চের উপর লেখা বই, এবং এই বইগুলোর মূল আকর্ষণ হলো এগুলো সহজ সরল সাবলীল ভাষায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে কৃষি কাজ করা যেতে পারে, পশুপালন করা যেতে পারে, মৎস্য চাষ করা যেতে পারে ইত্যাদি ওই সমস্ত বিষয়ে লেখা হয়েছে। আর এই বইগুলো পড়লে গ্রামীণ স্তরে যারা খেটে খাওয়া মানুষ আছে, কৃষক আছে, তারা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, মৎস্য চাষ অথবা কৃষিকাজ করতে চায় তার একটা দিক নির্দেশনা পেয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখছি, এখানে ধরুন এখানে বিভিন্ন ফসলের রোগ পোকার ডাক্তারি থেকে শুরু করে পোষ্য থেকে শুরু করে মানে গোলমরিচ চাষ, ফুল চাষ, বিভিন্ন রকমের বই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকমের বই আছে। তার মধ্যে আমি যেহেতু প্রাণী চিকিৎসা শাস্ত্রের লোক, আমি এখানে প্রাণী চিকিৎসা এবং পশুপালন সংক্রান্ত বই কয়েকটা আমি দেখেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাণী পালন ও চিকিৎসা, পোলট্রি পালন ও চিকিৎসা, এবং আরেকটা খুব ভালো বই আছে নতুন দিশায় ছাগল পালন। সেগুলো পড়লে আমার মনে হয় যে সমস্ত খামারি ভাই বোনেরা আছেন যারা গ্রামীণ স্তরে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন করতে চাইছেন কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে করতে হবে, সেগুলো ওরা সহজে ঘরে বসে নিজেরা বুঝে নিতে পারবেন এবং তারা আর্থিক দিক থেকে একটা স্বাবলম্বী হতে পারবেন, একটা নতুন দিশা দেখতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যখন একজন কৃষক বা খামারি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু পাখি লালন পালন করবে বা চাষবাস করবে, স্বাভাবিকভাবেই তার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। যদি একটা এগ্রিকালচার বা অ্যালাইড যেই সেক্টরগুলো আছে ওগুলোর যদি প্রোডাক্টিভিটি বাড়ে, স্বাভাবিকভাবে আয় বাড়বে, লভ্যাংশ বাড়বে। আগে আমরা যেরকম জানতে পারতাম, মানে ধরুন একটা কোনো পোলট্রি ফার্মে একটা কোনো রোগ ধরলো, সেখানে পুরো পোলট্রির পুরো ফার্মটাই পুরো নষ্ট হয়ে গেল। আসলে তারা সেই বিষয় সম্পর্কে, সেই রোগ সম্পর্কে তারা সচেতন ছিলেন না। কিন্তু এখন এই সমস্ত বইগুলো পড়লে তারা কিন্তু অনেকটাই সচেতন হয়ে যাবেন এবং রোগ সম্পর্কে তাদের একটা বাস্তব ধারণা তৈরি হয়ে যাবে। আপনি কি বলেন? নিশ্চয়ই। আমাদের পশুপালনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি একটা বিশাল বড় দিক, তার জন্য আলাদা একটা ইন্টারভিউ প্রয়োজন। কিন্তু যদি এই বইগুলো পড়া হয়, ওই বইগুলোতে বায়োসিকিউরিটির প্রেক্ষাপটটাও দারুণভাবে কভার করা আছে। বায়োসিকিউরিটি কী জিনিস, বায়োসিকিউরিটির যেই পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করে কিভাবে ইনফেকশন বা অন্যান্য রোগ ব্যাধি আটকানো যেতে পারে, বা ফার্মে যদি কোনো কারণে কোনো একটা রোগের আউটব্রেক হয়ে যায় সেটা কিভাবে বেড়ে যাওয়া থেকে রক্ষা করা যেতে পারে, তার একদম পুঙ্খানুপুঙ্খু এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কি কি করণীয় সেগুলো এই বইগুলোতে লেখা আছে। আমি সেটা দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বইমেলা নিয়ে ডক্টর সাইফুর রহমানের বক্তব্য শুনলাম। এবার আমরা গ্রাম্য প্রাণী চিকিৎসা কেন্দ্র সন্দেশখালী 1 নম্বর ব্লকের প্রাণী চিকিৎসক ডক্টর শহীদুল ইসলাম মৈশানের কাছ থেকে শুনে নেব বইমেলা নিয়ে তার বক্তব্য। আমি ডক্টর শহীদুল ইসলাম মৈশান। আমি সন্দেশখালী 1 নম্বর ব্লকে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসার ডাক্তারবাবু হিসেবে নিযুক্ত আছি। আর ওইখানে আমি গত 6 বছর ধরেই কাজ করে যাচ্ছি। ওইখানে যে রিমোট এরিয়াতে আমি অনেক জায়গা যেতে লাগে, যে নদী পার করে বোটে করে যেতে লাগে। ওই সমস্ত এরিয়াতে আমি গ্রামীণ পরিবেশে যে পিছিয়ে পড়া লোকজন কীভাবে ওরা আগের দিন থেকে শুরু করে যে তথাকথিতভাবে যে আমরা প্রাণী পালন করে আসি তার থেকে কিছুটা নিজেকে আপডেট করে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করা যায়, তার থেকে আমরা লাভবান হতে পারি, সেদিকে আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে থাকি। বা ওদেরকে কিভাবে করলে কম ইনপুট দিয়ে বেশি ফলপ্রসূ আউটপুট পেতে পারে সেদিকে আমরা ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আচ্ছা, সেখানে কি এই যে
আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেহনতি প্রকাশনীর সামনে যে বিভিন্ন রকমের রোগ পোকা থেকে শুরু করে বিভিন্ন ফল ফুলের চাষ থেকে শুরু করে বিভিন্ন সবজি চাষ থেকে শুরু করে যে একটা দিশা দেখানোর একটা কিন্তু ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সে বিষয়ে আপনি কি বলবেন? এখানে যেমন আমি চোখে বলে দুটো বই, প্রাণী পালন ও চিকিৎসা, আর একটা বই আছে আপনার পোলট্রি পালন ও চিকিৎসা। এগুলো নিয়ে গেলে সাধারণত আমরা যারা গ্রামে কৃষক তারা আমরা সাধারণত গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে বেশি চিন্তা করতে হবে, কারণ আমরা তো গ্রামের মানুষের পোষ্য কুকুর যেটা সেটা আসলে গ্রামে বেশি আমরা দেখতে পাই না। তার মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে গরু, ছাগল, হাঁস, মুরগি দিয়ে আমরা কীভাবে মানে লালন পালন করে আমরা আমাদের আর্থিক উন্নতি ঘটাতে পারি সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণত গরু পালনের ক্ষেত্রে আমরা এখনও যেটা দেখতে পারি গ্রামের মানুষে, আমরা সকালবেলা গিয়ে মাঠে গরু ছেড়ে দিলাম, বিকেলে ফিরে আসলো, রাতে ঘরে দিয়ে দিলাম। তো এটা করতে গেলে কী হবে, ওই গরুর যে সুষম খাবারটা সেটা পাচ্ছে না, সেইটা না পাওয়ার কারণে গরু সঠিক সময়ে ডাকে আসে না, ডাকে না আসার কারণে সঠিক সময়ে বাচ্চা প্রজনন করে না, তখন আমাদের দুধ প্রোডাকশনটা কমে যায়। তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে গরু আমরা যে আগের দিনে আমাদের বাবা দাদারা যেভাবে গরু পালন করে গেছে আমরা সেদিকটা থেকে কিছুটা পরিবর্তন করে আমরা যেমন দুপুরের সময় গরুটাকে একটু ছায়া নিয়ে বেঁধে রাখবো, ওই সময় কিছু আমরা দানাদার খাবার দেবো, সন্ধেবেলা আমরা আবার ঘরে দেবো, বিভিন্ন যাতে মশা আক্রমণ না করতে রয়েছে সেই ব্যবস্থা করতে হবে। হয়তো আমরা মশারি দিতে পারি বা একটু সন্ধেবেলা একটু ধোয়ার ব্যবস্থা করে দিতে পারি। এগুলো করলে আমাদের গরুর প্রোডাকশনটা অনেক বাড়তে পারে। তেমনি ছাগলের ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য। আমরা ছাগল এবং যে ভেড়াগুলো সেগুলো আমরা সারাদিন মাঠে ছেড়ে দিই। আপনি যে বললেন যে ভ্রাম্যমান যে চিকিৎসার ব্যবস্থাটা সেটা মানে আপনার এরিয়াটা কোন জায়গাটা? আমি প্রধানত সন্দেশখালী 1 নম্বর ব্লকে কাজ করি। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রজেক্ট যেটা সারা পশ্চিমবঙ্গে চলছে। প্রত্যেকটা ব্লকে ভ্রাম্যমাণ প্রাণ চিকিৎসা এবং ভ্রাম্যমাণ মোবাইল ভেটেরিনারি ইউনিট করে দু রকমের কাজ চলে আছে। ওইখানে আমরা প্রত্যেক মাসে 20টা করে আমরা প্রাণী হেলথ সম্পর্কে একটা ক্যাম্প করি এবং এখানে আমরা বিভিন্ন রোগের চিকিৎসা করি, এদের কৃমির নাশক দিয়ে থাকি, ভ্যাকসিন করে থাকি এবং ফার্মারদের আমরা এক জায়গায় করে ওদেরকে কীভাবে ভালোভাবে আরও উন্নত প্রাণী প্রতিপালন করতে পারে সেদিকে আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে থাকি। নতুন উদ্যোগীদের আপনারা কি কথা বলেন? এখন যদি কোনো শিক্ষিত ছেলে যদি আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু আমরা একটা নতুনভাবে গরুর ফার্ম খুলতে চাই, ছাগলের ফার্ম করতে চাই বা পোলট্রি ফার্ম করতে চাই, তখন আমরা ওদেরকে প্রশিক্ষণ দিই যে তুমি কীভাবে জায়গাটা সিলেকশন করবে, কীভাবে ঘরটা তৈরি করবে, কীভাবে তুমি অ্যানিমেলগুলো সিলেক্ট করবে। আমার যদি 10টা অ্যানিমেল থাকে গ্রামের মধ্যে, 10টা অ্যানিমেলের মধ্যে কোনটা দেখতে ভালো, সুস্থ সবল, আমি ওই অ্যানিমেলটা দিয়ে শুরু করবো ফার্ম। আর যে ফার্মটা করবো তখন আমি চেষ্টা করবো যে লোকাল যে অ্যাভেলেবেল অ্যানিমেলগুলো আছে ওইগুলো থেকে ভালো মালটা আমি তুলে এনে আমার ফার্মটা যাতে কাজ শুরু করতে পারি। যখন আমি একটা হেলদি অ্যানিমেল চুজ করব তখন এর থেকে ভবিষ্যতে বাচ্চাটাও হেলদি আসবে, এর প্রোডাকশনটাও অটোমেটিক বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। এতক্ষণ আমরা ডক্টর শহীদুল ইসলাম মৈশানের বক্তব্য শুনে নিলাম। এবার আমরা আশুতোষ কলেজের অধ্যাপিকা শ্রুতি কর্মকারের বক্তব্য শুনে নেব এই বইমেলা নিয়ে। শ্রোতা বন্ধুরা, এখন আমরা উপস্থিত হয়েছি ডক্টর শ্রুতি কর্মকার, যিনি ফ্যাকাল্টি মেম্বার আশুতোষ কলেজের। তার কাছ থেকে শুনে নেব যে এই যে বইমেলা 49তম বইমেলার যে বিভিন্ন চাষবাস এবং প্রাণী পালনের উপর যে বই রয়েছেন তার সম্পর্কে তার মতামত কী। নমস্কার, আমি ডক্টর শ্রুতি কর্মকার, আশুতোষ কলেজ পরিবেশ বিজ্ঞানের একজন অধ্যাপিকা। তো আমার এই স্টলের বই খুব ভালো লেগেছে এবং সব রকমের বই মোটামুটি এখানে আছে, চাষবাস, তারপরে আরও কিছু স্পেশালাইজড বই আছে যেগুলো আর কি আমাদের সবারই খুবই ভীষণ রকম কাজে লাগে। হ্যাঁ, তো আমরা এই স্টলে এসে আমি যেগুলো দেখলাম যে নানান অ্যাঙ্গেল থেকে লেখা বই যেগুলো আমাদের ভীষণ রকমের পরিবেশ থেকে শুরু করে আমাদের চাষবাস থেকে শুরু করে সব কিছু ওভারঅল সব কিছু কভার করেই মোটামুটি আমাদের এই স্টলে বই পাওয়া যাচ্ছে এবং খুবই ভালো লাগলো দেখে যে আমাদের পছন্দ মতো বই আমরা এখানে কিন্তু পাচ্ছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ শুনলাম শ্রুতি কর্মকারের বক্তব্য। এবার লেখক গোলাম রহমানের কাছ থেকে শুনে নেব এই বইমেলা নিয়ে তার মূল্যবান বক্তব্য। শ্রোতা বন্ধুরা, বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গিয়েছি আর এক বইপ্রেমীকে। তিনি একদিকে যেমন বইপ্রেমী তেমনি একজন বড় অথর। তিনি বিভিন্ন প্রাণী পালন এবং চাষবাসের উপরে তার প্রচুর বই আছে। তার কাছ থেকে শুনে নেব বর্তমান সময়ের পশুপালন বা প্রাণী পালন
এবং চাষবাসের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। আমি গোলাম রহমান, উত্তর 24 পরগনা বসিরহাটের দণ্ডিহাট গ্রামের থেকে এসেছি। তো উনি যেটা বললেন পশুপালন বা প্রাণী পালন, এমনি আমাদের পশু প্রাণী আছে, কিন্তু আমার মেন কাজ হচ্ছে আমরা নার্সারি এবং জেনারেল চাষ, এগুলো যেটা মাঠের ফসল বলা হয় এই। তবে বর্তমানে যেটা আমরা দেখছি যে আপনার এই সাধারণ মাঠের চাষের চেয়ে এই নার্সারি রেতে বেশি লাভজনক, কারণ এটা অন্য ফসলের চেয়ে এর ক্ষয়ক্ষতি কম। এর সাথে সাথে এই চাষবাস করতে গিয়ে প্রচুর চাষের বই কিনতে হয়েছে, বাকি সংগ্রহ করেছি এবং সেগুলো এখনও স্টাডি করি পার ডে 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা এটা আমার বাধা আছে। আচ্ছা। আর এর সঙ্গে চাষিদের মানে চাষি ভাষায়, মাঠের ভাষায়, যে চাষিরা সহজে বুঝতে পারে তেমন ভাষায় আমার কিছু বই আপাতত আছে, চলছে। আরও চেষ্টা করছি বই করার জন্যে। আপাতত একটু একাডেমিতে ঢুকে গেছি। আচ্ছা, এটা আমাদের এই আলিয়া ইউনিভার্সিটির ওদের সাংস্কৃতিক সংসদের সঙ্গে একটা টাই আপে বই হচ্ছে। বাহ। এটা খুব তাড়াতাড়ি বেরোবে। খুবই আনন্দের কথা। এই করছি মোটামুটি। আর আমার সবচেয়ে বেশি হচ্ছে সংগ্রহ, কয়েক হাজার বই আমার সংগ্রহতে আছে চাষবাসের ওপরে। নট অনলি চাষবাস, সমস্ত রকমের, শুধু খবরের কাগজ আছে, মোটামুটি টন খালি খবরের কাগজ। সেটা মানে বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে কলম পত্রিকা আমার 2012 সালের 6 জুন থেকে আজ পর্যন্ত যত সংখ্যা আমার হাতে এসেছে বা পেয়েছি, ওটা নেই এখন, সেগুলো প্রত্যেকটাই আছে আমার কাছে। এবং এ নিয়ে আমি আবার একটা বই করবার চিন্তা ভাবনা আছে, স্বপ্ন আছে। আচ্ছা, যদি সম্ভব হয়, বেশি যদি থাকে তাহলে ওটা করব। এবছর আপনার কি বই বেরোলো? এবছর আমার একটা বই বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও বেরোয়নি। এটা আপনার মেন স্ট্রিম ওদের এতে আছে, সেটা হচ্ছে বাংলার মনীষা 230 জন লোকের জীবনী আছে। আর এর আগে আর একটা আছে একাডেমিতে, সেটা হচ্ছে বাংলার মুসলিম মনীষা, এক্সক্লুসিভ মুসলিম। আর এটা হিন্দু মুসলিম। চাষবাসের উপরে আপনি কি করেন? মানে চাষবাসের মধ্যে বাংলার ফসল আছে, রোগ পোকার প্রতিকার আছে, তারপরে আপনার পান চাষ আছে, পশ্চিমবঙ্গের ফল চাষ আছে, এরকম 12-14টা বই। পান চাষের ভবিষ্যৎ কি? পান চাষ দেখুন, এটা কোনো দিন নষ্ট হবে না। তবে পান একটা এমন জিনিস যেটা বলা হয়েছে স্বর্গের থেকে অর্জুন চুরি করে এনেছিল, এনে মরতে লাগানো হয়েছিল। পানের এত উপকার, সেটা মানে তার মানে কথিত আছে যে পান অর্জুন স্বর্গ থেকে চুরি করে মরতে বসিয়েছিল। এটা ইতিহাস আছে, আমার কথা না, এটা বেদের কথা আছে। তো কেন এই এত উপকার আছে, এই পানের মধ্যে এত উপকার আছে, কিন্তু তাকে আমরা অনুপকার করেই খাই, যেটা খাওয়া উচিত না। তার সঙ্গে জর্দা নিলাম, খয়ের নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখন এই সমস্ত খাওয়ার ফলে ক্যান্সার হচ্ছে। সেটা পান খেয়ে হচ্ছে। পান খেয়ে হচ্ছে না, ওই যে পানের সাথে যে অনুষঙ্গগুলোকে আমাদের বাড়াচ্ছে এটা, কিন্তু পান আলাদা। পান আলাদা। তো ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকুন। আজকে শুনলেন 26-এর বইমেলায় কৃষি ও প্রাণী সম্পদ অনুসারী বই। এই বিষয় নিয়ে সরাসরি কলকাতা বইমেলা থেকে রেকর্ড করে তুলে আনা অংশ আজকের শোনানো হলো। এই বিষয় নিয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থকুমার দত্ত, ডক্টর শান্তনু বেরা বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ,
প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, ডক্টর সর্বস্বরূপ ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সোনারপুর, ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সোনারপুর, ডক্টর সাইফুর রহমান, প্রাণী চিকিৎসক, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর শহীদুল ইসলাম মৈশান, প্রাণী চিকিৎসক, ব্রাহ্ম প্রাণী চিকিৎসা কেন্দ্র, সন্দেশখালী 1 নম্বর ব্লক, শ্রুতি কর্মকার, অধ্যাপিকা, আশুতোষ কলেজ। আর উপস্থিত ছিলেন লেখক গোলাম রহমান। এছাড়াও শুনলেন কৃষি বই বিষয়ে গান, রচনা, সুর ও কণ্ঠে পূর্ণচন্দ্র সামন্ত, সহযোগিতায় সৌমি সামন্ত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় ছিল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না।